আচ্ছা, যে কোনো আড্ডায় বা দলে কি খেয়াল করেছেন কিছু মানুষ থাকেন যারা আলোচনার মধ্যমণি, আবার কিছু মানুষ একটু চুপচাপ থাকেন, সব কিছু শোনেন। আজ আমরা এই দ্বিতীয় দলটা নিয়ে কথা বলবো, মানে সেই নীরব শক্তি, যারা হলেন অবজার্ভার বা পর্যবেক্ষক। আর আমরা এমন 5টা সংকেত দেখব যা দিয়ে সহজেই চেনা যায় যে কেউ এই দলের একজন কিনা। একটু ভাবুন তো, কেউ কি এমন আছেন যে অন্যদের কথা খুব মন দিয়ে শোনেন, নাকি আলোচনার নেতৃত্ব দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এই যে একটা স্বাভাবিক প্রবণতা, এটাই কিন্তু একজনের ব্যক্তিত্বের ধরনটা অনেকটাই স্পষ্ট করে দেয়। সোশ্যাল গ্যাদারিং বা মেলামেশার ক্ষেত্রে আমরা মূলত 2 ধরনের ব্যক্তিত্ব দেখতে পাই, একদল অবজারভার, আরেকদল পারফর্মার। আর এখানে কিন্তু ভালো বা খারাপের কোনো ব্যাপার নেই। সত্যি বলতে কি, একটা সাকসেসফুল টিম বা সোসাইটির জন্য এই 2 ধরনের মানুষই কিন্তু দরকার। এদের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়? ব্যাপারটা বেশ সহজ। অবজারভাররা হলেন সেই চিন্তাশীল শ্রোতা যারা সব তথ্য যেন শুষে নেন, আর পারফর্মাররা, তারা হলেন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, মানে সক্রিয় অংশগ্রহণকারী, যারা আলোচনাটাকে সামনে এগিয়ে নিয়ে যান। সোজা কথায়, একজন তথ্য জমান আর অন্যজন সেই তথ্যের উপর দাঁড়িয়ে আড্ডাটা জমিয়ে তোলেন। তাহলে এই অবজার্ভার ঠিক কারা? এরা হলেন সেই মানুষগুলো যারা হুট করে কোনো মন্তব্য করে বসেন না। মানে কিছু বলার আগে তারা পুরো সিচুয়েশনটা দেখেন, মানুষের হাবভাব বোঝেন, আলোচনার গতিপথটা বিশ্লেষণ করেন, ঠিক যেন একজন দাবা খেলোয়াড়ের মতো, যারা কিনা কয়েকটা চাল আগে কি হতে পারে সেটা ভেবে তারপর ঘুঁটিটা চালেন। আচ্ছা, চলুন তাহলে এবার সেই 5টা প্রধান সংকেতের দিকে নজর দেয়া যাক। এই সিগন্যালগুলোই একজন অবজারভারকে অন্যদের থেকে আলাদা করে তোলে, আর এগুলো চিনতে পারলে আমাদের চারপাশের মানুষদের আরও ভালোভাবে বোঝা সম্ভব হয়ে ওঠে। তো প্রথম সংকেতটা কি, চলুন দেখি। এটা সম্ভবত একজন অবজারভারের সবচেয়ে পরিষ্কার একটা বৈশিষ্ট্য। যে কোনো আলোচনায় এরা কথা বলার থেকে শুনতেই বেশি পছন্দ করেন, আর এই জন্যই তারা কিন্তু স্বাভাবিকভাবেই খুব ভালো শ্রোতা হন। একটা উদাহরণ দিই, ধরুন একটা মিটিংয়ে নতুন কোনো আইডিয়া নিয়ে আলোচনা হচ্ছে। একজন পারফর্মার কি করবেন? হয়তো সাথে সাথেই নিজের মতামত দিয়ে দেবেন। কিন্তু একজন অবজারভার, সে কিন্তু পুরো আলোচনাটা মন দিয়ে শুনবে, কে কি রিয়াকশন দিচ্ছে দেখবে, আর তারপর হয়তো একদম শেষে গিয়ে এমন একটা পয়েন্ট তুলে ধরবে যা আর কারো মাথাতেই আসেনি। কারণটা হলো তারা আগে চিন্তাটা গুছিয়ে নেয়, তারপর মুখ খোলে, আর এটাই আলোচনায় একটা অন্যরকম গভীরতা নিয়ে আসে। এবার আসি 2 নম্বর সংকেতে, আর এটা সরাসরি তাদের অবজারভেশন পাওয়ার বা পর্যবেক্ষণ ক্ষমতার সাথে জড়িত। অবজারভারদের কিন্তু একটা অসাধারণ ক্ষমতা আছে। তারা এমন সব ছোটখাটো কিন্তু জরুরি ডিটেলস খেয়াল করে যা অন্যরা হয়তো পাত্তাই দেয় না। বলা যায় তাদের চোখ দুটো যেন একটা স্ক্যানারের মতো কাজ করে। যেমন ধরুন, কোনো সহকর্মীর কপালে চিন্তার ভাঁজ বা কোনো বন্ধুর হাসির পেছনে লুকিয়ে থাকা দ্বিধা, এই জিনিসগুলো তাদের চোখ এড়ায় না। যেখানে পারফর্মাররা আলোচনার ওভারঅল এনার্জি বা মেজাজের উপর ফোকাস করে, সেখানেও একজন অবজারভার ঠিক সেই মেজাজের পেছনের সূক্ষ্ম কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করে। 3 নম্বর সংকেতটা তাদের পার্সোনাল এনার্জির উৎস নিয়ে, আর এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, একটা বড় পার্টি বা কোনো সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পর অনেকের কেমন লাগে? যদি এমন মনে হয় যে শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেছে, এখন শুধু একা থাকতে ইচ্ছে করছে, তাহলে খুব সম্ভবত সেই ব্যক্তি একজন অবজারভার। কারণটা হলো, পারফর্মাররা শক্তি পান মানুষের সাথে মিশে, সামাজিকতা থেকে, আর অবজারভাররা ঠিক তার উল্টো, তারা রিচার্জ হন একাকিত্বে, একা থেকে। এই স্লাইডে আমরা এতক্ষণের আলোচনার একটা সামারি বা সারসংক্ষেপ দেখতে পাচ্ছি। দেখুন, অবজারভারদের এনার্জি সোর্স হলো একাকিত্ব, আর তাদের ফোকাস থাকে ডিটেলসের দিকে। অন্যদিকে পারফর্মাররা শক্তি পান সোশ্যাল ইন্টারাকশন থেকে, আর তাদের নজর থাকে বিগ পিকচারের ওপর। ওকে, চলুন তাহলে 4 নম্বর সংকেতটা দেখা যাক। এটা তাদের সম্পর্কের ধরন বা রিলেশনশিপ প্যাটার্নকে তুলে ধরে। অবজারভাররা সাধারণত অনেক মানুষের সাথে জানাশোনা বাড়ানোর থেকে অল্প কিছু মানুষের সাথে গভীর আর মিনিংফুল সম্পর্ক তৈরি করতে বেশি পছন্দ করে। তাদের কাছে কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি নয়। মানে সম্পর্কের গভীরতাটাই আসল, সংখ্যাটা নয়। একটু ভাবলেই দেখা যাবে অবজারভারদের ফ্রেন্ড সার্কেলটা হয়তো খুব বড় হয় না, কিন্তু যে কজন বন্ধু থাকে তারা হয় খুবই কাছের। তারা ওই সব হালকা ওপর আলোচনার চেয়ে এমন আড্ডা বেশি পছন্দ করে যেখানে চিন্তার অনুভূতির গভীর আদান প্রদান হয়। আর ফাইনালি 5 নম্বর এবং শেষ সংকেত, এটা হলো তাদের সোশ্যাল পজিশনিং বা সামাজিক অবস্থান নিয়ে। পারফর্মাররা যেমন স্পটলাইট ভালোবাসে, অবজারভাররা ঠিক তার উল্টো। তারা অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে থাকতে একদমই স্বস্তি বোধ করে না।
যেমন ধরুন কোনো টিম প্রজেক্টে তারা হয়তো সামনে গিয়ে প্রেজেন্টেশনটা দেবে না, কিন্তু ওই প্রেজেন্টেশনের পুরো রিসার্চ আর স্লাইডগুলো একদম নিখুঁতভাবে তারাই তৈরি করবে, মানে পর্দার আড়াল থেকে কাজ করতেই তারা বেশি কমফর্টেবল। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে এতগুলো বৈশিষ্ট্য, এগুলো কি তাহলে কোনো দুর্বলতা? উত্তরটা হলো একদমই না, বরং এই 5টা সংকেতই কিন্তু অবজারভারদের আসল শক্তি, তাদের ইউনিক স্ট্রেংথ। তাদের এই নীরবতা, অবজারভেশন পাওয়ার আর গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, এগুলো আসলে খুবই মূল্যবান সম্পদ। এই কথাটা অবজারভারদের জগৎটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। তাদের চুপ করে থাকাকে দুর্বলতা ভাবাটা কিন্তু একটা মস্ত বড় ভুল, কারণ এই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে গভীর পর্যবেক্ষণ, অ্যানালাইসিস আর অনেক অনেক উত্তর। তাহলে বটম লাইনটা কি? অবজারভারদের এই যে ইউনিক পাওয়ার, এর মধ্যে আছে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অন্যদের প্রতি গভীর এমপ্যাথি আর ক্রিয়েটিভলি প্রবলেম সলভ করার স্কিল। যে কোনো টিম বা পরিবারে তাদের এই শান্ত আর নির্ভরযোগ্য উপস্থিতিটা একটা স্টেবিলিটি নিয়ে আসে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, একটা ব্যালেন্স সোসাইটির জন্য অবজারভার আর পারফর্মার, এই দুই ধর্মের মানুষই সমানভাবে জরুরি কেন? একজনের শক্তি কিভাবে আরেকজনের দুর্বলতাকে পূরণ করে দেয়? উত্তরটা হয়তো আমাদের আশপাশেই কোথাও লুকিয়ে আছে। এই বিষয়টা নিয়ে ভাবার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।